নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গভীর আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আপনাদের এই ধরনের গভীর কাহিনী ভালো লাগে বলেই আমি এমন গল্প নিয়ে আসি। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের এক শান্ত সম্ভ্রান্ত পাড়ায় বাস করতেন রায় পরিবার। বাড়ির কর্তা প্রবীর রায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তার স্ত্রী মালবিকা গৃহিণী হলেও তার তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যক্তিত্বে ছাপ ছিল সর্বত্র। তাদের দুই ছেলে, বড়টি সদ্য কলেজ পাশ করে বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ছোটটি স্কুলে পড়ে। এই সুখী পরিবারের জীবনে যখন নতুন আলোর রেখা হয়ে আসে মালবিকার ছোট বোন রীতা, তখন থেকেই শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়। রীতা ছিল মালবিকার ঠিক বিপরীত। মালবিকা ছিলেন শান্ত সম্ভ্রান্ত, সবকিছুতেই একটা আভিজাত্য, আর রীতা ছিল উচ্ছল প্রাণবন্ত, একটু চঞ্চল। সদ্য বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে সে এসেছিল দিদির কাছে ভবিষ্যতের সন্ধানে। মালবিকার স্বামী প্রবীর রীতার মেসমশাই। প্রথম দিকে সম্পর্কটা ছিল স্বাভাবিক। মেসমশাই হিসেবে প্রবীর রীতাকে স্নেহ করতেন, সব রকম সাহায্য করতেন। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়েছিল এক গভীর অসম্ভাব্য টানাপোড়েন। রীতার বয়স তখন ২২। কৈশোর পেরিয়ে যৌবনের সবটুকু উথালপাথাল নিয়ে সে এসে দাঁড়িয়েছিল প্রবীরের সামনে। প্রবীর প্রায় ৪০-এর কোঠায়, রাশভারী, কর্মঠ। মালবিকার সাথে তার বিয়ে হয়েছে অনেক বছর। দাম্পত্য জীবনে কোনো অশান্তি না থাকলেও সেখানে ছিল এক প্রকারের স্থিরতা, একঘেয়েমি। আর এই স্থিরতার মধ্যে রীতার আগমনে যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস এসেছিল। রীতা প্রথম থেকেই প্রবীরকে এক ভিন্ন চোখে দেখত। দিদির স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, এসবের ওপরেও ছিল এক সূক্ষ্ম আকর্ষণ। প্রবীরের গম্ভীর চাহনি, তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর, কাজের প্রতি তার নিষ্ঠা, সবকিছুই রীতাকে মুগ্ধ করত। সে প্রায়ই প্রবীরের অফিস ঘরে গিয়ে বসত, তার কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলত। কখনো জিজ্ঞেস করত অফিসের গল্প, কখনো বা নিশকি বাড়ির টুকিটাকি। মালবিকা প্রথমে এসব স্বাভাবিক মনে করতেন। বোন ছোট, দিদির বাড়িতে থাকবে, দাদার সাথে একটু গল্প করবে, এতে আপত্তির কি আছে? কিন্তু ধীরে ধীরে রীতার এই অতিরিক্ত ঘনিষ্ঠতা মালবিকার চোখে লাগতে শুরু করল। প্রবীরের সাথে রীতার কথা বলার ভঙ্গি, তার চোখের ভাষা, সবকিছুতেই একটা অন্যরকম আভা দেখা যেত, যা মালবিকা আগে কখনো দেখেননি। রীতা যখন প্রবীরের পাশে বসত, তার দীর্ঘ চুল এসে পড়ত প্রবীরের কাঁধে, অথবা প্রবীর যখন কোনো কাগজে স্বাক্ষর করতেন, রীতা আনমনে তার আঙুলগুলোর দিকে তাকিয়ে থাকত। এই সব ছোট ছোট ঘটনা, ছোট ছোট ইশারা মালবিকার মনে সন্দেহর জন্ম দিল। মালবিকা রীতাকে বোঝানোর চেষ্টা করতেন, বলতেন, রীতা, তুই একটু সাবধানে থাকবি, মেসমশাই তোর দাদার মতো, তুই তো জানিস। রীতা হেসে উড়িয়ে দিত, বলতো, দিদি তুমি এসব কি বলছো, আমি তো এমনিই কথা বলি। কিন্তু মালবিকার মন শান্ত হতো না। তিনি জানতেন রীতার এই সরলতা আসলে এক গভীর অনুভূতিরই বহিঃপ্রকাশ। প্রবীরও কি কিছু বুঝতে পারছিলেন না? হয়তো পারছিলেন, কিন্তু তিনি এ ব্যাপারে নীরব থাকতেন। মালবিকা নিজেও একজন সম্ভ্রান্ত মহিলা। পরিবারের সম্মান সম্মান সম্মান, এই ধারণার বেড়াজালে তিনি নিজেকে আটকে রেখেছিলেন। তিনি রীতাকে সরাসরি কিছু বলতে ভয় পেতেন, পাছে এই নিয়ে বড় কোনো অশান্তি তৈরি হয়। গল্পটা আরও গভীর হতে লাগল যখন মালবিকা একদিন লক্ষ্য করলেন প্রবীরও যেন রীতার প্রতি এক অমুক টান অনুভব করছেন। প্রবীর যখন রীতার দিকে তাকাতেন, তার দৃষ্টিতে থাকত এক ধরনের কৌতূহল, এক ধরনের বিস্ময়। তিনি রীতার ছোট ছোট কথাগুলোতে হেসে ফেলতেন, যা তিনি মালবিকার সাথে সাধারণত করতেন না। রীতার উচ্ছলতা, তার তারুণ্যের দীপ্তি প্রবীরের একঘেয়ে জীবনে যেন এক নতুন রঙের প্রলেপ দিচ্ছিল। একদিন মালবিকা প্রবীরকে জিজ্ঞেস করলেন, তুমি কি রীতার সাথে একটু বেশিই মিশছ? আমার কেমন যেন অস্বস্তি লাগে। প্রবীর শান্তভাবে বললেন, অস্বস্তি কেন? রীতা তো আমাদেরই মেয়ে, ও তোমার বোন, ওকে স্নেহ করব না? কিন্তু ওর চাহনি, ওর কথা বলার ভঙ্গি, মালবিকা আর বলতে পারলেন না। প্রবীর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি বেশি ভাবছ মালবিকা, রীতা এখনও ছোট, ও নিজের অনুভূতিগুলো ঠিকমতো বোঝে না। কিন্তু রীতা ছোট ছিল না, সে জানত সে কি চায়। তার চোখে প্রবীর ছিলেন এক অন্য জগতের পুরুষ। তার শরীরের গন্ধ, তার গলার স্বর, তার উপস্থিতি, সবকিছুই রীতাকে আচ্ছন্ন করে ফেলত। রাতের অন্ধকারে সে প্রবীরের কথা ভাবত, দিনের আলোয় তার সান্নিধ্য কামনা করত। দিদির বারণ তার কাছে অর্থহীন মনে হতো। সে বুঝত এই সম্পর্ক নিষিদ্ধ, অনৈতিক, কিন্তু তার হৃদয়ের জোর, তার এই অদম্য কামনা সবকিছুকে ছাপিয়ে যেত। একটা গ্রীষ্মের দুপুর
মালবিকা তার অসুস্থ মায়ের বাড়ি গিয়েছিলেন। ছেলে মেয়েরা স্কুলে, বাড়িতে প্রবীর আর রীতা। ঘরের মধ্যে মৃদু ফ্যান ঘুরছে, বাইরে কাঠফাটা রোদ, কিন্তু ঘরের মধ্যে যেন এক অন্যরকম উষ্ণতা। প্রবীর তার ঘরে বসে একটি বই পড়ছিলেন। রীতা এসে তার পাশে বসল। মেসোমশাই, রীতা ফিসফিস করে বলল। প্রবীর বই থেকে মুখ তুললেন। কি রে? আপনার সাথে কিছু কথা ছিল। প্রবীর বইটা বন্ধ করলেন। বলো। রীতা ধীরে ধীরে প্রবীরের হাতটা নিজের হাতের মধ্যে নিল। প্রবীরের শরীরটা যেন বিদ্যুতের মতো চমকে উঠল। তিনি চমকে হাত ছাড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। রীতার আঙুলগুলো তার আঙুলগুলোকে জড়িয়ে ধরল। কি করছো রীতা? প্রবীরের কণ্ঠে কিছুটা ধমক, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক চাপা উত্তেজনা। রীতা প্রবীরের চোখের দিকে তাকালো। তার চোখে জল। আমি আপনাকে ভালোবাসি মেসোমশাই। প্রবীর স্তব্ধ হয়ে গেলেন। এই কথাটা তিনি কখনো শুনতে চাননি। কি বলছো তুমি? আমি জানি এটা অন্যায়, আমি জানি এটা পাপ, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। দিদির জন্য আমি আপনাকে কখনো আমার সবটুকু দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতেও পারবো না। রীতার কণ্ঠস্বর কাঁপছিল। প্রবীর রীতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার নিজের হৃদয়েও যে এক অদম্য ঝড় বইছে, তিনি তা অস্বীকার করতে পারছিলেন না। রীতার যৌবনের তেজ, তার সোজাসাপটা ভালোবাসা, এসব তাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছিল তিনি নিজেও জানতেন না। নিষিদ্ধের হাতছানি। তুমি কি জানো এর মানে কি? প্রবীর নিচু গলায় বললেন। জানি, তবুও। রীতা প্রবীরের হাতের ওপর নিজের মাথা রাখল। প্রবীর নিজের ভেতরে সংঘাত অনুভব করলেন। একদিকে কর্তব্য, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত অথচ প্রবল আকর্ষণ। রীতার নরম হাত তার হাতে, তার উষ্ণ নিঃশ্বাস তার মুখে। ঘরের মধ্যে তখন এক পিনপতন নীরবতা। শুধু তাদের দুজনের হৃৎস্পন্দনই যেন শোনা যাচ্ছে। প্রবীরের মন বলছে না, কিন্তু শরীর বলছে হ্যাঁ। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মালবিকা ফিরে এসেছেন। প্রবীর আর রীতা বিদ্যুতের মতো চমকে উঠল। দুজনেই হাত ছাড়িয়ে নিল। রীতা দ্রুত সরে গিয়ে জানালার পাশে দাঁড়ালো, মুখটাকে আড়াল করে। প্রবীর স্বাভাবিক থাকার চেষ্টা করে দরজার দিকে এগিয়ে গেলেন। মালবিকা ঘরে ঢুকে বললেন, কি ব্যাপার? তোমরা দুজন এখানে এভাবে চুপচাপ বসে আছো কেন? রীতা তাড়াতাড়ি বলে উঠল, কিছু না দিদি, মেসোমশাই একটা বই পড়ছিলেন, আমি তার পাশে বসে শুনছিলাম। রীতার দিকে তাকালো। রীতার মুখটা একটু লাল হয়ে আছে। তিনি প্রবীরের দিকে তাকালেন। প্রবীরের মুখেও একটা অদ্ভুত আভা। মালবিকার সন্দেহ আরও তীব্র হল। তিনি বুঝতে পারলেন এই আপাত শান্ত পরিবারের গভীরে এক ঝড় বইছে, যার পূর্বাভাস তিনি আগে থেকেই পাচ্ছিলেন। সেই রাতে মালবিকা ঘুমোতে পারলেন না। প্রবীরের পাশে শুয়ে তিনি কেবল রীতার কথা ভাবলেন। রীতার সেই চাহনি, তার সেই ফিসফিসানি, আমি আপনাকে ভালোবাসি মেসোমশাই, এই কথাগুলো তার কানে বাজছিল। তিনি কি সত্যিই তার বোনকে হারিয়ে ফেলবেন? তার সুখী দাম্পত্য কি এই নিষিদ্ধ ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? পরের কয়েকটা দিন খুব অস্বস্তিকর কাটল। মালবিকা রীতাকে এড়িয়ে চলেন। রীতাও যেন একটু গুটিয়ে গেছে, কিন্তু তাদের দুজনের চোখাচোখি হলেই একটা অব্যক্ত উত্তেজনা তৈরি হতো। প্রবীরও যেন একটু অন্যমনস্ক। তিনি প্রায়ই রীতার চোখের দিকে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন রাতে মালবিকা আর প্রবীর তাদের শোবার ঘরে। মালবিকা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। প্রবীর তার বিছানার পাশে বসে কিছু ভাবছেন। হঠাৎ মালবিকা বলে উঠলেন, রীতা কি চলে যাবে? প্রবীর চমকে তাকালেন। চলে যাবে? কেন? কারণ আমার মনে হচ্ছে ও এখানে থাকলে তোমরা দুজনেই অস্বস্তিতে পড়বে। আমি চাই না আমার আর ওর সম্পর্কে কোনো ফাটল ধরুক। প্রবীর মালবিকার দিকে তাকালেন। তার চোখে এক গভীর বেদনা। তিনি জানেন মালবিকা যা ভাবছেন তার সম্পূর্ণ ভুল নয়। রীতার অনুভূতি, তার তীব্র কামনা, এসব তারও মনকে নাড়া দিয়েছে। তিনি কি সত্যি রীতাকে চলে যেতে বলবেন, নাকি এই নিষিদ্ধ অনুভূতির টানে তিনিও ভেসে যাবেন? মালবিকা প্রবীরের উত্তর না পেয়ে আবার বললেন, তুমি কিছু বলছো না কেন? প্রবীর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মালবিকা, তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষের মনের ইচ্ছা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না? অনেক সময় কিছু টান, কিছু অনুভূতি এমনভাবে আসে যা আমাদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায়। মালবিকা প্রবীরের কথা শুনে আরও বেশি বিচলিত হলেন। তিনি প্রবীরের চোখের দিকে তাকালেন। সেখানে তিনি যা দেখলেন তা তার সবচেয়ে বড় ভয়কে সত্যি করে তুলল। প্রবীরের দৃষ্টিতে রীতার জন্য এক গভীর টান, এক অব্যক্ত আকাঙ্ক্ষা। সেই রাতে মালবিকার চোখে আর ঘুম এলো না। তিনি তার স্বামীর পাশে শুয়ে রইলেন, কিন্তু অনুভব করলেন এক অচেনা দূরত্ব। এই দূরত্ব শুধু দুই মনের নয়, দুই জীবনের। তার বোন, তার স্বামী, দুজনের মনেই যে আগুন জ্বলছে তা তিনি আর উপেক্ষা করতে পারলেন না। পরের দিন সকালে রীতা মালবিকাকে জানালো সে আজই ফিরে যাবে, তার কিছু জরুরি কাজ আছে। মালবিকা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তিনি রীতাকে চলে যেতে আটকালেন না। রীতা প্রবীরের সাথে একবার দেখা করল। প্রবীর শুধু রীতার দিকে তাকিয়ে রইলেন। রীতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলল না, শুধু প্রবীরের হাতটা ছুঁয়ে দিল। সেই স্পর্শে যেন হাজারো অব্যক্ত কথা রইল।
রীতা যখন মালবিকার বাড়ি থেকে বেরিয়ে গেল, মালবিকার মনে এক মিশ্র অনুভূতি। একদিকে বোন হারানোর বেদনা, অন্যদিকে স্রষ্টির নিঃশ্বাস। তিনি ভাবলেন আপাতত সব ঠিক হয়ে গেল, কিন্তু তিনি জানতেন না এই গল্পের এখানেই শেষ নয়। কিছু ক্ষত, কিছু অসমাপ্ত অনুভূতি কখনো শুকোয় না। কয়েক মাস পর মালবিকার এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শহরে আসতে হলো। তিনি প্রবীরের সাথে দেখা করতে এলেন, কিন্তু এসে তিনি যা দেখলেন তা তার জীবনের সব হিসেব নিকেশ উলটপালট করে দিল। মালবিকা যখন বাড়িতে ঢুকলেন, তিনি দেখলেন প্রবীর আর রীতা দুজন খুব ঘনিষ্ঠ অবস্থায় বসে আছেন। তাদের মধ্যে এক আব্যক্ত রসায়ন, এক গোপন টান। রীতা এখন আর তার মেশোর বাড়িতে থাকে না, সে তার নিজের ফ্ল্যাটেই থাকে, কিন্তু প্রায়ই প্রবীর তার সাথে দেখা করতে যান। মালবিকা বুঝতে পারলেন রীতা চলে গেলেও তাদের মধ্যেকার অসম আবেগ কখনো ম্লান হয়নি। প্রবীর আর রীতার গোপন সম্পর্ক এখন এক নতুন মোড় নিয়েছে। মালবিকার জীবনে নেমে এলো এক অকল্পনীয় অন্ধকার। তিনি তার গুণ আর স্বামীর এই নিষিদ্ধ সম্পর্কের ভয়াবহতা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার সাজানো সংসার ভেঙে যাচ্ছে। মালবিকা প্রবীর আর রীতার দিকে তাকিয়ে রইলেন। প্রবীরের চোখে এক অপরাধ বোধ, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক তীব্র আকর্ষণ। রীতার মুখে এক অদ্ভুত হাসি, এক ধরনের জয়। মালবিকা বুঝতে পারলেন তিনি এই নাটকের অসহায় দর্শক মাত্র।